পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আন্দোলন বেশ জোরে সোরেই শুরু হয়। বিশেষ করে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত এই দাবিতে রাজনৈতিক দলগুলো আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ছিলেন সরব। কিন্তু নভেম্বর মাসে চুপ্পু বিষয়ে চুপ কেন? আর এই কেনর উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে কি কারণে সরানো হচ্ছে না রাষ্ট্রপতিকে এবং পেছাচ্ছে নির্বাচনও। সম্পর্ক এখন খাদের কিনারায়। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া কিংবা অতিমাত্রায় আওয়ামী ঘেঁষা মনোভাবের কারণে মোদী সরকারের উপর আস্থা হারাচ্ছে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক যখন টালমাটাল অবস্থা, তখন বাংলাদেশ পাকিস্তান সরকার প্রধানের বৈঠকে উৎকণ্ঠায় ভারত। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিয়ান 12 ডিসেম্বর তাকে গাজীপুরে হত্যা করা হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত, তাকে নারায়ণগঞ্জে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাব্য এবং তার বান্ধবী সুজানাকে হত্যা করে পূর্বাঞ্চলে লেকে ফেলে দেওয়া হয়। আর চট্টগ্রামের জসিমকে কুপিয়ে হত্যা করা হয়। প্রশ্ন হলো, এর নেপথ্যে কি অথবা কারা জড়িত? আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক সাবাব হুসাইনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জাহিদ হাসান নামে ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এই হুমকি দেন হোয়াটসঅ্যাপে। এখন এই মুহূর্তে সকলের মনে প্রশ্ন জায়গা স্বাভাবিক, তাহলে কি মহাপরিকল্পনায় কিলিং মিশনে নেমেছে আওয়ামী লীগ? কমপক্ষে 5 জন যারা জুলাই বিপ্লবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তার প্রতিষ্ঠানে, তারা বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে। গতকালকের যে বৈঠকটি ছিল পরশু দিনের, সম্ভবত 18ই ডিসেম্বর জাতীয় প্রেস কাউন্সিলে, সেখানে কাউন্সিলরদের সাথে বৈঠকের একটা পর্যায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা দুটোই ঘটছে। সংস্কার নিয়ে আরো এপিসোড করব। আমি এই এপিসোডটা করছি, দেখছেন তো। আজকে আরো কিছু বিষয় নিয়ে টাচ করবো। তো আনকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানে সাইদুর রহমান খসরু ভাই পরশুদিন ফোন দিয়েছিলেন, কইলেন যে আপনার আগের এপিসোডের প্রত্যেকটা ইস্যু নিয়ে কাজ করতেছি আমরা, খুব দ্রুত ক্যান্সারের ওষুধের ভ্যাট শূন্য করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে দর্শক ভিডিওর শুরুতেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার কাছে ছোট একটি অনুরোধ জারি রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিয়ে সবাই না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সম্পর্ক এখন খাদের কিনারায়। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া কিংবা অতিমাত্রায় আওয়ামী ঘেঁষা মনোভাবের কারণে মোদী সরকারের উপর আস্থা হারাচ্ছে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক যখন টালমাটাল অবস্থা, তখন বাংলাদেশ পাকিস্তান সরকার প্রধানের বৈঠকে উৎকণ্ঠায় ভারত। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। শেখ হাসিনা তার এক যুগেরও বেশি সময় ধরে আঁকড়ে ধরে রাখা মসনদ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দিল্লির সাথে ঢাকার বৈরী সম্পর্ক তৈরি হয়। ঢাকা দিল্লি সম্পর্কে যখন টানাপোড়েন, তখন পাকিস্তানের সাথে সুসম্পর্কের হাতছাড়া করেনি বাংলাদেশ। পাকিস্তানের একের পর এক পণ্য বোঝাই জাহাজ যখন বাংলাদেশের বন্দরে নোঙর করছে, তখন আতঙ্ক, ভয় আর হারানোর অন্তর্জালায় ভুগছে ভারত। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে প্রায় 5 মাসের কাছাকাছি। এর মধ্যে ঘটে গেছে নানা ঘটনা। গত 15.5 বছর ধরে যেই ভারতে স্বার্থহীন সুবিধা দিয়ে গেছে বাংলাদেশ, সেই ভারতেই আশ্রয় হয়েছে শেখ হাসিনা। আর সেখানে বসেই ফোন কল, ভিডিও কলের মাধ্যমে চলছে নানা ষড়যন্ত্র। শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন, কতদিন থাকবেন, কেন এতদিন ভারতে তাকে আশ্রয় দেওয়া হলো, এমন অনেকগুলো প্রশ্ন অমীমাংসিত থাকায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ যখন অসন্তুষ্ট, ঠিক সেই সময় সামনে আসে ইসকন নেতা চিন্ময় ইস্যু। ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা, বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা সহ একের পর এক ঘটনায় খাদের কিনারায় দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক। গত 15.5 বছরের বেশি সময় ভারতকে প্রভুর মতো ভয় পেত আওয়ামী লীগ। আজ বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে, ঠিক তখনই চক্ষুশূল ভারতের। নানাভাবে দাবায় রাখার চেষ্টা তাদের। তবে সব চোখ রাঙানি উপেক্ষা করে যখন পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসে, তখন থেকেই খুব আরাম ভারতের। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার প্রোটক্সিন দ্রুত শোষণ করে সুনামনি দেয় অমূল অনুভূতি। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল কায়রোতে T8 শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ পাকিস্তানের শীর্ষ পর্যায়ে বৈঠক হতে পারে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার কায়রোতে T8 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদিরের সঙ্গে। সম্মেলনে ডক্টর ইউনুসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবুও সুবিয়ান্তু, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি উপস্থিত রয়েছেন। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তার এই বৈঠক হলো। এই বৈঠক নিয়ে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যেমন আগ্রহ রয়েছে, ঠিক তেমনি আগ্রহ রয়েছে ভারতেরও। হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আন্দোলন বেশ জোরে সোরেই শুরু হয়। বিশেষ করে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত এই দাবিতে রাজনৈতিক দলগুলো আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ছিলেন সরব। কিন্তু নভেম্বর মাসে চুপ্পু বিষয়ে চুপ কেন? আর এই কেনর উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে কি কারণে সরানো হচ্ছে না রাষ্ট্রপতিকে এবং পেছাচ্ছে নির্বাচনও। আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছে সরকারের বড় বড় অনেক পদ পদবি নিয়ে। সংবিধান অনুযায়ী দেশের সবচেয়ে বড় পদ রাষ্ট্রপতি হিসেবে এখনো যিনি আছেন তিনি আওয়ামী লীগ সমর্থিত এবং নিজেও আওয়ামী রাজনীতিকে ধারণ করেন। তারপরও তাকে নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য করছে না বিএনপি থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল, এমনকি আন্দোলনকারীরাও। কারণ মহামান্যকে দিয়ে এখনো বেশ কিছু কাজ করানো বাকি রয়েছে অন্তর্বর্তী সরকারের, এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। সংস্কার থেকে শুরু করে বদলা বদলি, গত 15 বছরে রাজনৈতিক মামলায় আটক ও শাস্তি ভোগ করা রাজনৈতিক নেতাদের মুক্তি, মামলা থেকে খালাস, অনেক কাজেই বাকি মহামান্য রাষ্ট্রপতি। যে আইনে নিজেরা ফায়দা লুটে বেশ আরাম পায় এসেছিলেন, সেই আইনেই সুবিধাভোগীদের শান্তি নিশ্চিত করাও বড় একটি কারণ বলে মনে করছেন সচেতনরা। অন্তর্বর্তী সরকার কিংবা নতুন নির্বাচিত সরকার নয়, চুপ্পুকে দিয়েই কাঙ্ক্ষিত কাজগুলো করিয়ে নেওয়ার জন্যই রাখা হয়েছে চুপ্পুকে। এদিকে হাসিনা সরকারের পতনের পরপরই বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় স্বপ্ন হয়ে দাঁড়ায় অবাধ, নিরপেক্ষ আর সর্বসাধারণের অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু সেই নির্বাচন কবে হবে সেটা নিয়েও চলছে টালবাহানা। শুরুতে বিএনপি সহ সব রাজনৈতিক দল ইউনূস সরকারকে নির্বাচনের পথে হাঁটতে চাপ দিলেও এখন সেই অনুরোধ কমে এসেছে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ শেষ করে নির্বাচন অনুষ্ঠিত হওয়াই শ্রেয় বলে মনে করছেন রাজনীতি সচেতনরা। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে বেশ তাড়াহুড়ো করেই জামাত আর বিএনপির নেতাদের সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করা হয়েছিল। কার্যকর করা হয় সেই রায়। রাজনীতি নিয়ে যারা ভাবনা চিন্তা করেন তারা বলছেন আওয়ামী লীগের তৈরি খাদে তাদের বিচারও দ্রুত করার চিন্তা থেকেই নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসছে না। শুধু তাই নয়, নির্বাচনের আগে সেই রায় কার্যকর করার চিন্তাও হয়তো অন্তর্বর্তী সরকারের মাথায় রয়েছে। আর এই চিন্তার সায় দিয়েছে খোদ বিএনপি নেতারাও। অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনা থেকে শুরু করে তার দোসরদের রায় হওয়া এবং সেটা কার্যকর করতে পারলে নতুন নির্বাচিত সরকারের কাজ অনেক কমে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। মূলত রাষ্ট্রের সংস্কার থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য রাষ্ট্রপতিকে আরো কিছুদিন থাকতে হবে। আর বিচার কাজ শেষ করে সেটা কার্যকর করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই মনে করছেন সচেতনরা। সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিয়ান 12 ডিসেম্বর তাকে গাজীপুরে হত্যা করা হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত তাকে নারায়ণগঞ্জে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাব্য এবং তার বান্ধবী সুজানাকে হত্যা করে পূর্বাঞ্চলে লেকে ফেলে দেওয়া হয়। আর চট্টগ্রামের জসিমকে কুপিয়ে হত্যা করা হয়। প্রশ্ন হলো এর নেপথ্যে কি অথবা কারা জড়িত? অন্যদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদের উপর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এরিয়ায় সন্ত্রাসী হামলা হয়েছে এবং হত্যা চেষ্টা করা হয়। আমার দিয়েছে এটা কোনো বড় কথা না। আমার সাথে ইমার্জেন্সিতে আমাদের বিয়ে ছেলেদেরকে আওয়ামী লীগের ওনারা ফিরে বেরিয়ে ফেলছে। সেই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুর জেলার সক্রিয় সদস্য ছিল। সেই সাথে চাঁদপুর জেলার শারাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বেদরক মারধর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আহত সহ একজন নিহত হয়েছেন। আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক সাবাব হুসাইনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জাহিদ হাসান নামে ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এই হুমকি দেন হোয়াটসঅ্যাপে। এখন এই মুহূর্তে সকলের মনে প্রশ্ন জায়গা স্বাভাবিক, তাহলে কি মহাপরিকল্পনায় কিলিং মিশনে নেমেছে আওয়ামী লীগ? কমপক্ষে 5 জন যারা জুলাই বিপ্লবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সামনে সারিতে নেতৃত্ব দিয়েছে তার প্রতিষ্ঠানে, তারা বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান, যার লেখালেখিতে প্রচন্ড ভারত বিরোধিতা ছিল, ভারত বিরোধিতা বলতে ভারতের আগ্রাসনের বিরোধিতা ছিল তার লেখার মধ্যে, দাবিদারির বিরুদ্ধে লেখালেখি করতো। আপনারা জানেন 12 ডিসেম্বর তাকে গাজীপুরে হত্যা করা হয়েছে। এআইইউবির সীমান্ত তাকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে 12 ডিসেম্বর। আদমজী কলেজের কাব্য এবং সুজানাকে আপনারা জানেন যে হত্যা করে তাদেরকে পূর্বাচলের লেগে তাদের লাশ পাওয়া গেছে। এবং গতকালকেই চট্টগ্রামের কৃষক দলের সাথে সংশ্লিষ্ট সম্ভবত সহসভাপতি জসিম তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং আমরা বলতে চাই জসিমের চাচা বলেছে যে তাকে আওয়ামী এই হত্যার সাথে আওয়ামী দুর্বৃত্তরা জড়িত আছে। এসব ঘটনা সবচেয়ে ভীতির বিষয় হচ্ছে এরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থী। কিন্তু শুধু তাদেরকে টার্গেট কেন, এটা নিয়ে যত জল্পনা কল্পনা। ইনকিলাব মঞ্চের এক সংবাদ সম্মেলনে জানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ একটি জুম মিটিং করে। সেখানে তাদের মিটিংয়ে বলা হয় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তালিকা করে তাদেরকে হত্যা করতে হবে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কি আসলে জঙ্গি সংগঠনের রূপ নিচ্ছে ছাত্রলীগ? যদি এখন পর্যন্ত যারা হত্যা হয়েছে তাদের হত্যাকারী হিসেবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই ছিনতাইকারী, আসলে কি ছিনতাইকারীদের হাতে হত্যা হচ্ছেন নাকি তাদেরকে দিয়ে অন্য কেউ এসে করাচ্ছে সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। বাংলাদেশের মিডিয়াগুলো এইগুলোকে ফ্রেমিং করছে যে ছিনতাইকারী ছুরিকাঘাতে, কাউকে বলছে যে টোকাই, কাউকে বলছে খাবারের উচ্ছিষ্ট নিয়ে ঝগড়া হয়েছে। এই কখনো ছুরিকাঘাত ছিনতাইকারীর উপর নাম দিয়ে
কখনো খাবারের উচ্ছিষ্টের ব্যবসার নাম দিয়ে এগুলোকে ফ্রেমিং করে করে এই স্পিরিটকে নষ্ট করা হচ্ছে। সবার আগে আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, প্রথম আলো বলেছে যে সে একজন টোকাই ছিল অথবা খাবারের উচ্ছিষ্টকারী উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করতো। খাবারের উচ্ছিষ্ট ব্যবসা করা তো দূরের কথা, প্রফেশনালি যদি কেউ একজন প্রস্টিটিউট হন এবং তিনি জুলাই আন্দোলনের জন্য জীবন দান বাহাত হন, তিনি আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র। সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল, ক্ষমতাচ্যুত দল নানাভাবেই চেষ্টা করছে রাজপথে ফেরার। চিহ্নয় সংখ্যালঘু রাজনীতি, রিকশা, আনসার কিংবা বিনা সুদ লোন সহ বেশ কয়েকটি ভাবেই চেষ্টা করা হয়েছিল দেশে অরাজকতা তৈরি করা। সকল চেষ্টা ব্যর্থ হয়ে তাহলে কি শিক্ষার্থী হত্যার মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ? কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে সার্জিস এবং হাসনাতের গতকালকের যে বৈঠকটি ছিল পরশু দিনের সম্ভবত 18ই ডিসেম্বর জাতীয় প্রেস কাউন্সিলে, সেখানে কাউন্সিলরদের সাথে বৈঠকের একটা পর্যায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা দুটোই ঘটছে। কেউ কেউ বলছেন যে শহীদদের রক্তের সাথে আসলে বেইমানি করা হচ্ছে, রাজনীতি করার জন্য রাজনৈতিক নেতাদের মতোই তাদের আচরণ তৈরি হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন যে না, সামনের দিনে নতুন একটা দল আসলে দরকার, সেখানে সবার পার্টিসিপেশন করাই দরকার। আবার কেউ কেউ বলছেন যে এই কাউন্সিলররাই বা এখন আসলে কোথায় যাবে, কারণ তাদের অধিকাংশই 95% কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থিত অথবা আওয়ামী লীগের রাজনীতি করত, তারাই কিন্তু এই কাউন্সিলর পদে বিজয়ী লাভ করেছিলেন বা জয় পেয়েছিলেন। সো তারা যদি এখন বৈষম্য বিরোধীদের সাথে মিলেমিশে যায় তাহলে বিষয়টার রেজাল্ট কি খুব বেশি পজিটিভ হবে? দর্শক, গত পরশুদিনের এই প্রোগ্রামকে নিয়ে নানান আলোচনা সমালোচনার মাঝখানে আমরা দেখি যে সার্জিস এবং হাসনাতরা আসলে কি বলেছিলেন। সার্জিস কাউন্সিলরদের সাথে বৈঠকে একটা বক্তব্যের এক পর্যায়ে বলছিলেন যে আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি আহ্বান জানাই। ইতিমধ্যে ছাত্ররা তাদের রাজনৈতিক দল আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে অনুমোদন সহ যা যা আছে তা প্রসেসিং এ আছে। তো আহ্বানটা কি? তা হলো পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, তাদের মনের ভেতর থেকে একটি প্রত্যাশা। আপনারা কে কোথায় যাবেন সেটি আপনাদের বিষয়, কিন্তু এই কিন্তুর পরের অংশটার মধ্যে একটা মেসেজ, যেটা হচ্ছে যে মনে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ না করেন তাহলে শেখ হাসিনার পরিস্থিতিটা একবার অনুমান করবেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না করেন তাহলে 1 বছর 2 বছর 5 বছর পার পেয়ে যাবেন, কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাবে। তো এরপরে এখানে আমরা বক্তব্য দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের, সেখানে হাসনাত ছিল, এর পাশাপাশি আরো কয়েকজন নেতা ছিল। তো এদের মধ্যে একজন নেতার একটা বক্তব্য ছিল যে আমরা যদি দেখি বাংলাদেশ সিটি কাউন্সিলের অ্যাসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন মানুষের উপস্থিতিতে এখানে থার্ড একজন বৈষম্য বিরোধী নেতা ছিল, তার নামটা আমার স্মরণ নাই। তো সে বলছিল যে আমরা আপনাদের কাছে সমর্থন চাই। তো এখন এই যে কাউন্সিলর যারা বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলের, এখন এখানে যারাই আছে সারা বাংলাদেশ থেকে আসা, তো মোটা দাগে এরা সবাই 95% হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করত। তো এখন এরাও অনেকটা এতিম অসহায় মতো আছে, কারণ মূল দলের যারা খেলোয়াড় কারিগর কেউই দেশে নেই। প্রকাশ্যে অফিস আদালত বন্ধ, আওয়ামী লীগের কোনো অফিস আদালতে কোনো মিটিং সমাবেশ মিছিল এগুলা করা যাচ্ছে না। আবার কোথাও কোনো মিটিং টিটিং হলে বিভিন্ন জায়গায় একটু দাঁড়াইলে ফুল দিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা মব জাস্টিসের শিকার হতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে এই কাউন্সিলরদের আসলে ভবিষ্যৎ কোন দিকে? মাত্র কয়েক মাস হয়েছে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, তো যারা মেয়র আছেন সবাই আওয়ামী লীগের ছিল, পাশাপাশি যে কাউন্সিলর আছেন তাদের মধ্যে 95% আওয়ামী লীগই। এখন এই যে নতুন দলের মধ্যে তাদেরকে কানেক্ট করার জন্য বা সমর্থন চাওয়ার যে আহ্বান, এটা অনেকে পজিটিভ দেখছেন, আবার অনেকে নেগেটিভও দেখছেন। কেউ কেউ ছাত্রদের এই পার্টিটাকে কিংস পার্টি বলছেন। তবে আমি বরাবরই বলি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নতুন রাজনৈতিক দল কিন্তু চায়। জরিপ বলছে 40% প্লাস মানুষ, 41% সম্ভবত আপনার নতুন একটা রাজনৈতিক দল তারা দেখতে চায়। তবে দল গঠন করা সোজা, বরাবরই আমি যেটা বলার চেষ্টা করি যে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে নিজেকে নিবন্ধিত করবেন তখন কিন্তু আপনি ন্যাশনাল লিডাররা থাকছেন না, আপনি হয়ে যাচ্ছেন কোন একটা দলের মুখপাত্র। লাইক সার্জিস এবং হাসনাতরা এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশ জুড়ে, তাই না? এখানে কোনো স্পেসিফিক কোনো দলকে রিপ্রেজেন্ট তারা করে না। কিন্তু যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থাকে তারা একটা রাজনৈতিক দল নামাচ্ছে, সেই রাজনৈতিক দলের আবার বিভিন্ন পদ পদবিতে তারা চলে যাবে, তখন বিষয়টা হবে কি এক রাজনৈতিক দল বনাম আরেক রাজনৈতিক দল। জাতীয় হিসাবে বা জাতীয়ভাবে
এই যে এখন ধরেন তাদের যে কোনো সিদ্ধান্তকে বিএনপি, জামাত বা অন্যরা মোটামুটি মেনে নিচ্ছে, বা নেতাকর্মীরা এলাকাতে বিভিন্নভাবে তাদেরকে হজম করছে, কিন্তু পলিটিক্যাল মুভমেন্টে গেলে তাদের এই মুভমেন্টটাকে হজম করবে না। আবার এই কাউন্সিলরদের মধ্যে অনেকেই আছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে প্রত্যক্ষভাবে নিজে বা তার যে সাঙ্গপাঙ্গ ছিল বা যে টিম ছিল তা নিয়ে কিন্তু এই আন্দোলনকে দমন নিপীড়ন করেছেন। এমন অনেক বক্তব্য কিন্তু গতকালকে থেকে ফেসবুকে উঠে এসেছে, অনেক কাউন্সিলরদের ছবি পর্যন্ত এসেছে, যে এই মানুষগুলা তারা যদি আবার তাদেরকে সমর্থন করে নতুন রাজনৈতিক দলটাকে, তাহলে ওই রাজনৈতিক দলটার আইডিওলজিতে যে বৈষম্য বিরোধী অবস্থানটা সেটা কি থাকছে? তো সবকিছু মিলিয়ে কিংস পার্টি কোন দিকে যাবে বা ছাত্রদের এই রাজনৈতিক দল আসলে কোন পথে মুভমেন্ট করবে, দিন শেষে তারা তাদের আজকের যে অবস্থান সেটা কি ধরে রাখতে পারবে নাকি হারাই ফেলবে, নানান শঙ্কা প্লাস মাইনাস দৃশ্য দেখা যাচ্ছে। তবে ছাত্ররা আশাবাদী, তারা বলছে দেশের মানুষ পরিবর্তিত একটা রাজনৈতিক শক্তি চায়, কিন্তু এটাও সত্য। দেখা যাক, আমাদের জায়গা থেকে বেস্ট অফ লাক। বাংলাদেশে বেশি রাজনৈতিক দল হলে ভালো, মানুষ 2-3টা দলের কাছে জিম্মি থাকবে না, চয়েস অপশনটা আরো বড় হবে। আমি এই এপিসোডটা করছি দেখছেন তো, আজকে আরো কিছু বিষয় নিয়ে টাচ করবো। তো আনকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানে সাইদুর রহমান খসরু ভাই পরশুদিন ফোন দিয়েছিলেন, কইলেন যে আপনার আগের এপিসোডের প্রত্যেকটা ইস্যু নিয়ে কাজ করতেছি আমরা, খুব দ্রুত ক্যান্সারের ওষুধের ভ্যাট শূন্য করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, তার মানে ক্যান্সার ওষুধের দাম 16.5% জব করে কমে যাবে। বাকিগুলো দেখা যাক হয় কিনা, চাপ অব্যাহত রাখতে হবে। আমাদের রোগীরা ইন্ডিয়া চলে যায় কেন? আমাদের ডাক্তাররা ভালো চিকিৎসা করে না, ভালো ব্যবহার করে না, এই দুইটা কারণে। কিন্তু ডাক্তার যখন বাইর হয় মেডিকেল কলেজ থেকে, তারা তো আগুন বরাবর হয়, সে ডাক্তারগুলো নষ্ট হয়ে যায় কিভাবে? আসেন আমরা বাংলাদেশের নিউ জেনারেশনের ডাক্তার যেগুলো কেবলমাত্র বাইর হয়েছে মেডিকেল কলেজ থেকে, তাদের দেখি তারা কেমন আগুন বরাবর। এটা দেখার জন্য আমি একজন ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের ভিডিও দেখাচ্ছি। সে এই নিউ জেনারেশন ডাক্তারদের রিপ্রেজেন্ট করে, যারা জুলাই আগস্ট যোদ্ধাদের চিকিৎসার জন্য কি কি করছে সেইটা বলতেছে। ওনার বক্তব্য শুনতে পারবেন, শুনেন। Hello, Assalamu alaikum. I'm Dr. Shireen and I'm speaking on behalf of the Casualty Department of our Dhaka Medical College Hospital. And as we know, a mass casualty has happened, a genocide has happened all over the country. And on the very 5th of August, we have attended over 344 patients, amongst which 214 of them were gunshot injuries. And they were hit in the abdomen, in the chest, and in obviously the legs and arms, and also the head. And many of them have been admitted here, and they have required operations and ICU support, and also antibiotics and pain medications, of which many of them have difficulty affording. And if I have to give you one example, one of the patients has needed 45,000 taka for his ICU cost, and which has actually become quite a cost burden for his family. So as a government hospital, we try to give many of the medications and suture materials from our supply, but in this time of heavy pressure of so many patients, we have actually not been able to really cover up all the deficit. We have tried giving them from our own supply, which is free of cost to them, but some of the sutures, some of the antibiotics, they are the ones that we need to give to them, and they have to pay from their own pockets. And they were there on the streets, they were there fighting for our rights, and I believe that it should not be upon them to pay for these costs. Some of the sutures are actually quite expensive. They can range from 1,000 to 2,000, and in a gunshot in the abdomen where there's rupture and perforation of so many organs like the stomach or the small gut, large gut, and we need some very delicate, some very good material sutures, which obviously the cost sometimes has to be taken up by the patient party. So on an average, I do appreciate the effort taken up by the ULAB students in order to raise up some funds for the underprivileged patients over here. And as for for example, and any kind of funding is most appreciated. Some of the pain medications, for example, Voltaren suppository for pain, it costs around 60 taka, and some of these patients can't even afford that. So you donating even as a minimum of 60 taka can actually help make a difference. You can alleviate the pain of a patient for that day. So even the most minimum of funding of donation is most appreciated. So I thank you all on behalf for thinking about this and donating to this cause. Thank you to the ULAB community as well for thinking of this approach. Thank you. এই আগুন বরাবর ডাক্তারেরা বেটার ম্যানেজমেন্ট ডিজার্ভ করে না, এরা বেটার লিডারশিপ ডিজার্ভ করে না? এই আগুন বরাবর ডাক্তারদের হাতে পাইয়া বাংলাদেশের রোগীদের যদি ইন্ডিয়া দৌড়াইতে হয়, তাহলে সমস্যা আসলে অন্য জায়গায়। আমি আজকে সেই জায়গায় হাত দেব
কেন এই আগুন বরাবর ডাক্তারদেরকে দিয়া বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা যাইতেছে না? কেন বাংলাদেশের রোগীরা বিদেশে পাড়ি দেয়, ইন্ডিয়ায় পাড়ি দেয়? আসেন আলাপ শুরু করি আল্লাহর নামে। Do you need money but don't know how to earn it? I have a solution for you. My name is Jenny and I'm the owner of my আসেন আলাপ শুরু করি আল্লাহর নামে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় সংকট হইতেছে রোগীরা ডাক্তারদের উপরে আস্থা পায় না। ডাক্তার সাহেবরা কিছু মনে করেন না, এই আস্থার সংকটের কারণ আছে, এটা সর্বাংশে মিথ্যা না। খুব আস্থায় নেওয়া যায় এবং ডাক্তারের সংখ্যা খুব নগণ্য, এবং যাদেরকে আস্থায় নেওয়া যায় তাদের একটা বিশেষ যোগ্যতা আছে। আমি সে বিষয়ে আলাপ করবো একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনারা জানেন যে বাংলাদেশের ডাক্তারদের, ভেরি সিনিয়র ডাক্তারদের সাথে আমার বন্ধুত্ব আছে। এমনকি এই যে খসু ভাই, ও আমার সিনিয়র ফ্রেন্ড। তো আমি আমার নিজের স্বাস্থ্য সমস্যার জন্য খুব অল্প কিছু মানুষের উপর ভরসা করতাম। কেন করতাম? সেটার আবার কারণ আছে। এর মধ্যে একজন হইতেছেন প্রফেসর এফ এম সিদ্দিকী। ওনার মতো ফাইন মেডিসিন স্পেশালিস্ট আমি ইউরোপেই দেখছি শুধু। ইনফ্যাক্ট উনি ইউরোপে ট্রেন্ড, এই জন্যই এই লেভেলের স্কিল ছিল ওনার। আমি ওনার নিয়ে ফেসবুকে লিখছিলাম। তাও আবার বলি, তাইলে বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার একটা দিক আমরা ভালোভাবে বুঝতে পারবো। প্রফেসর এফ এম সিদ্দিকী উনি বিএনপি ঘনিষ্ঠ চিকিৎসক, এটা সন্দেহ নাই। উনি খালেদা জিয়ার চিকিৎসক, মেডিসিনের প্রফেসর। আমাকে যদি বাংলাদেশের সমসাময়িক মেডিসিনের সেরা ডাক্তার হিসেবে র্যাঙ্ক করতে বলা হয়, আমি ওনাকে করতাম। আমি নিজের চিকিৎসাও বাংলাদেশে থাকতে ওনাকে দিয়ে করাইতাম। ওনার শুধু মেডিকেল নলেজ না, ওনার সাথে আলাপ করা যায় সব বিষয় নিয়ে। ধরেন মিউজিক, রাজনীতি, সমাজ, টপসার্ট, সোশ্যাল সাইকোলজি, কি না পড়াইতেন অদ্ভুত দক্ষতায়, রোগী দেখতেন পরম মমতায়। তীক্ষ্ণ দৃষ্টি দিয়া উনি মুহূর্তেই ডায়াগনোসিস করে ফেলতেন। দুর্দান্ত ইংরেজি বলতেন। একটা ইনস্টিটিউশনাল প্রবলেম সলভ করার, নেগোশিয়েট করার দক্ষতা ছিল অপূর্ব। গানের গলা সুন্দর, রিসার্চের দক্ষতা অসাধারণ, চমৎকার ভরাট গলা, সুঠাম দেহ, 6 ফুট লম্বা। সবচাইতে সুন্দর হইতেছেন ওনার হাসিটা। উনি যখন হাসতেন চারপাশটা আলো হয়ে যেত। ওনার যৌবনে উনি কত তরুণীর হৃদয় ভাঙছেন আল্লাহ জানেন, ভাবি আমার মাফ করে দিয়ে। যাই হোক, একবার উনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সংখ্যা বাড়াইলেন, তখন খালেদা জিয়া সরকার ক্ষমতায়। তো এইটার জন্য উনি একটা ফিল্ম বানাইলেন, বেশি বড় না, এই 5-10 মিনিটের হবে। ন্যারেট করলেন উনি নিজের গলায়। আমি কিছু অ্যানিমেশন আর এডিটিং এর কাজ করে দিচ্ছিলাম। প্রথমে এইটা উনি দেখাইলেন হেলথ মিনিস্টার মোশাররফ সাহেবকে। হেলথ মিনিস্টারকে আর কিছু ব্যাখ্যা করতে হইল না, উনি ওই দিনই ক্লিপটা নিয়ে খালেদা জিয়ারে দেখাইলেন। খালেদা জিয়ারও হেলথ মিনিস্টারকে কোনো ব্যাখ্যা করতে হয়নি। পাশ হয়ে গেল অতিরিক্ত পদ। আজকে ঢাকা মেডিকেল কলেজে যে পদগুলো দেখেন মেডিসিনে, সেই পদগুলো ওনার পাশ করে দেওয়া, ওই যে 5-10 মিনিটের একটা ভিডিও দেওয়া। তো ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন, এরপর দেশে আসছিলেন কিছু দিতে। হাসিনা এসে ওনারে দিনাজপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল। তারপরে আইইডিসিআর একটা নন ক্লিনিক্যাল পদে ওনারা এসে বসায় রাখলো, ওইখান থেকে রিটায়ার করলেন। যেই মানুষটা হেলথের ডিজি হতে পারতেন, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতে পারতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের ডিন হতে পারতেন, কলেজ অফ ফিজিশিয়ান্সের প্রেসিডেন্ট হতে পারতেন, বিএসএমএম এর ভিসি হতে পারতেন, তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় অন্তরালে চলে যেতে হলো। কেন? উনার অপরাধ উনি ভালো ডাক্তার, উনার অপরাধ উনি একজন দক্ষ মানুষ। উনি শিক্ষকতায় থাকলেন 1000 জন প্রফেসর এফ এম সিদ্দিকী তৈরি করতে পারতেন, তিনি কিছুই পারলেন না, করতে দেওয়া হইল না। বাংলাদেশের বেস্ট মাইন্ডগুলোকে কখনোই বাংলাদেশে জায়গা দেওয়া হয় না, এটা খেয়াল রাখবেন। উনার একমাত্র অযোগ্যতা উনার মেধার দক্ষতা। বাংলাদেশের মেধার দক্ষতা থাকলে আপনি মরিছেন, সেই সাথে যদি আমার দেশের প্রাণ থাকে তাহলে আপনি গেছেন, শেষ। যাই হোক, উনি কেমনে ওনার ক্লিনিক্যাল এক্সপার্টাইজ ঠিক রাখতেন, এটা আমি ওনার খুব কাছে থেকে দেখছি। ওনার আবার একটা মিশন ছিল, উনি আমার বলতেন আর কি, যে তিনি কি আপনি ডায়মন্ড খনি থেকে কেবল বেরিয়েছেন, হ্যাঁ খালি কাটতে হবে ঠিক মতো আপনাদের, তাইলে শাইন করবেন। তো উনি আমার কাটতেন আর কি ঠিক মতো, হ্যাঁ প্রত্যেকদিন উনি যা যা পড়তেন আমার পাঠাইতেন। তো কাজই ছিল, কাজই ছিল মেডস্কেপের সাথে উনি আমার পরিচয় করাই দেন। সেদিন হয়তো উনি ভাবেন নাই যে ওই মেডস্কেপের সাথে পিনাকে একদিন কাজ করবে গ্লোবাল স্কেলে। আপ টু ডেট উনি প্রথম ইউজ করেন বাংলাদেশে, এভিডেন্স বেসড মেডিসিন কথাটা ওনার কাছে প্রথম শুনি। উনি যখন গ্লোবাল এক্সপার্টদের সাথে কথা বলতেন না নানা সময়, আমি ওনার সাথে গেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কনফারেন্সে গেছি, দেশেও ওনারা আসছে গ্লোবাল এক্সপার্টরা। উনি যখন কথা বলতেন মুগ্ধ হয়ে যাইতেন ওনারা শুনতেন যখন। আমাদের ডাক্তারদের দক্ষতা এই জায়গাটা এসে মাইর খায়, ডাক্তাররা আপ টু ডেট না। আমাদের একটা মেডিকেল কাউন্সিল আছে, রেজিস্ট্রেশন দেয় ডাক্তারদের, কিছু মাদার বোর্ড আছে ওইখানে, কোনো কাম নাই, খালি রেজিস্ট্রেশন নিতে গেলে টেকা নেয় আর এটা সাইন করে দেয়, ওটাই হচ্ছে ওদের কাজ। এই ইন্টার্নশিপ শেষ করে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নিতে গেছি আমি ওই বিজয়নগরে। তো সবার কাছে টাকা নিচ্ছে, কত টাকা মনে নাই, বোধহয় 50 টাকা বা 100 টাকা আর কি। খেলা ক্যাঙ্কা লাগে বলেন, পাস করে পেশায় ঢুকবো, সেটা নিতে গেলে টাকা দিতে হবে, কেরানি। তাছাড়া আপনি রেজিস্ট্রেশনই পাবেন না, 5 বছর পর এটা রিনিউ করে। আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবেন, টাকা দিবেন, এটা সিল মারবে আর আপনার রিনিউয়াল হয়ে গেল। আপনি 5 বছর টেম্পু চালিয়েছেন কিনা না ডাক্তারি করেছেন সেটা চেক করবে না কেউ। তো এটা থাকার দরকার কি ওইখানে? এটা সিল মারার জন্য একটু বসে আছে, এটা কোনো কাম হইলো? বসে বসে বেতন নিচ্ছে, এটা সিল মেরে দিল আর আপনার রিনিউ হয়ে গেল। তাহলে তো দরকারই নাই ওই জিনিসের, যদি চেক না করে। ডাক্তারি এমন একটা পেশা যেটা সারাক্ষণ আপডেটেড থাকতে হয়, মেডলাইনে, মানে যেটি আসলে সব জায়গায় সব ডাক্তারি জিনিসপত্র থাকে আর কি, রিসার্চ গুলো থাকে, মানে প্রত্যেকদিন 2 থেকে 4,000 নতুন গবেষণা যুক্ত হয়। আপনি পড়বেন কোনটা? এই জন্য পশ্চিমে হাইলি স্পেশালাইজ লোকেরা আছে যারা সাইকা তুলে যা যা পড়া দরকার, এইগুলো নিয়ে বলে কন্টিনিউ মেডিকেল এডুকেশন, কন্টেন্ট বানায়।
আমি কাজ করছি ইউরোপে, এখন অন্য কাজ করি, মেসকেপের সাথে করেছি, ওয়াইলির সাথে করছি পার্টনারশিপে, এমনকি নিজেও বানাইছি কন্টেন্ট যেটা ইউরোপিয়ান সেমি অ্যাক্রিডিয়েটেড। দারুণ দারুণ সব কন্টেন্ট বানাইছি। একটা গল্প বলি, ইন্টারেস্টিং এই সেমি কন্টেন্ট বানানো নিয়ে। গাইজ, আমি আপনাদেরকে এখন দেখাবো এরকম একটা গাড়ি কিনতে মাত্র 2 মাসের ভিতরে আমি এই গাড়িটা কিনেছি। এই গাড়িটা সেমি কন্টেন্ট বানানো নিয়ে। আমার ইংল্যান্ডে 2জন ডাক্তারের সাথে কাজ করতে হবে আর কি, এইটা 2022 সালের কথা। তো একজন সাদা চামড়ার, একজন আমাদের এলাকার মানে আমাদের অঞ্চলের আর কি, মানে ওই অঞ্চলের, নামটা মুসলিম কিন্তু চেহারা মিক্সড, অনেকটা পাকিস্তানিদের মতো। তো আমি ওরা খুঁজে পেয়েছিলাম মেক্সকেপে, ভালো ট্রেনার, জিপি ট্রেনার। তো তার বেশ কিছু সিএমই আছে। তো আমি জিজ্ঞাসলাম যে তুমি পাকিস্তানি নাকি? তো বললো যে না, আমার বাবা অরিজিন বাংলাদেশ, সিলেটার, মা ব্রিটিশ, তবে আমি কখনো বাংলাদেশে যাইনি। ও NHS এর জিপিদের ডার্মাটোলজি ট্রেনিং করায়, সার্টিফাইড জিপি ট্রেনার। তো আমারও তো আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে একটা সিএমই করবো জিপিদের জন্য। তো এখন রেকর্ড করতে হবে ভিডিও, 50 মিনিটের ফাইনাল ফুটেজ হবে। তো স্টুডিও লাগবে ভালো, কারো তো চিনি না ইংল্যান্ডে। তো ইংল্যান্ডের কলিগদের বললাম, কয়েকজনকে কমেন্ট করলো কাজ আর রেট দেখে পোষায় না, আমার বাজেটে কুলায় না। যাই হোক, এমন সময় রিফাত হাসান, মানে এই রিফাত হাসান, ও কিন্তু অনেকদিন থেকে আমার গ্রাফিক ডিজাইনের কাজ করে। আমি গ্রাফিক ডিজাইনের কাজের খুবই ভক্ত। আমি ঢাকায় থাকতে আমার কোম্পানির সব গ্রাফিক ডিজাইনের কাজ ওই করতো। ওর কাজ খুবই ভালো, গ্লোবাল স্ট্যান্ডার্ডে। আমার বইগুলোর প্রচ্ছদ, ইলাস্ট্রেশন সব কিন্তু ওর করা। এখানেও কাজ করেছে আমার কোম্পানিতে, কিছু প্রশংসা পাইছে খুব। তো রিফাত বললো যে বান্না তো লন্ডনে থাকে এখন, ওই বান্নাও আমার সাথে কাজ করতো ঢাকায়। আমার বাবার যে ডকুমেন্টারিটা দেখেন না, ওটাও বান্নার বানানো। তো বান্নার সাথে যোগাযোগ হইলো, কাজ করলো, অসাধারণ কাজ করলো বান্না। আমাদের ইন হাউস বানানো বেস্ট প্রোডাকশন হইলো, 2টা করছিল। তো এই যে 1 ঘন্টার একটা সিএমই, এইটা অংশ নিলে পুরাটা কমপ্লিট করে একটা পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট পাবেন। তো আমরা যে কন্টেন্ট বানাই, কন্টেন্ট বানানোর পরে আমরা এটা জমা দিই অ্যাক্রিডিটেশনের জন্য। আমরা জমা দিই ইউরোপিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর কন্টিনিউইং মেডিকেল এডুকেশন, এই নাম হচ্ছে EACCME। তারা সিএমই ক্রেডিট সার্টিফাই করে দেয়। তারপরে আমরা সেটা কোনো সাইটে আপ করি, যারা সিএমই কন্টেন্ট চালায়, বানায়। তো আমি যেটা করছিলাম ওই বান্নাকে নিয়ে অন্য জায়গায় অন্য ভিডিওগ্রাফি, অন্যরা দিয়ে ভিডিওগ্রাফি করছিলাম। এটা চাইলে আপনি মেডস্কেপকে দিয়েও করাইতে পারেন। একটা 1 ঘন্টা বা প্রেসাইজলি এটা 50 মিনিটের সিএমই করতে এটা 1 সিএমই ক্রেডিট হয়। মেডস্কেপ কম করে হলো $2 লাখ নেয়, আরো কমেও করে অনেকে, ভালো কাজ করে। ধরেন $10,000 ভালো কন্টেন্ট করে দেয়, হয়তো রিস হবে না অত বেশি মেডস্কেপের মতো। তো একজন ডাক্তারকে রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য বছরে 50 ক্রেডিট আর্ন করতে হয় ইউরোপে। ইটালিতে 3 বছর পর পর রিনিউ করতে হয়, 150 ক্রেডিট আর্ন করছে এই সময়ের মধ্যে, এটা দেখাইতে হয়। সার্টিফিকেট হলে সরাসরি চলে যায় ওই রেজিস্ট্রেশন যারা রিনিউ করে। ইন্ডিয়াতেও কিন্তু এটা লাগে, ওদের মনে হয় 30 ক্রেডিট লাগে 5 বছরে, মানে 5 বছরে 30 ঘন্টা করতে হবে। 50 সেমি ক্রেডিট মানে 50 ঘন্টা করতে হবে কমপক্ষে, এবং পরীক্ষা দিতে হবে। সেই কারণেই ইন্ডিয়ার ডাক্তাররা বাংলাদেশের ডাক্তারের চাইতে ভালো পারফর্ম করে। যাই হোক, আমাদের নিজস্ব কন্টেন্ট এখনই বানাইতে হবে না। আমাদের মেডিকেল এডুকেশনের ডিজি আমার বন্ধু সুমন নাজমুল যদি মেডিকেল কাউন্সিলের সাথে একসাথে সিএমইতে পার্টিসিপেট করা বাধ্যতামূলক করে দেয় বাংলাদেশের ডাক্তারদের জন্য, রেজিস্ট্রেশনের জন্য এটা লাগবেই। এটা যদি এই বছরই শুরু করে দেয়, আর ইউরোপিয়ান আর আমেরিকান সিএমই সার্টিফিকেশনকে, এটার অ্যাক্রিডিটেশনকে অ্যাকসেপ্ট করে, তাহলে কিছুই করতে হবে না আলাদা করে। যদি প্রয়োজন মনে করে ইউরোপিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাথে একটা এগ্রিমেন্ট করতে পারে। আমি যেহেতু ইউরোপিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাথে কাজ করছি, আমি সাহায্য করতে পারি বাংলাদেশ সরকারকে অবশ্যই। আর এটা চালু হইলে মেডস্কেপ বাংলাদেশে অফিস খুলবে, আমিও কয়ে দিতে পারি মেডস্কেপকে যে যাও দেখো বাংলাদেশে অফিস খোলো। আপনারা দেখবেন 1 বছরের মধ্যে বাংলাদেশের চিকিৎসার মান বেড়ে গেছে, প্যাটার্ন বদলা গেছে সারা দেশে। ডাক্তারদের সেমিনার সিম্পোজিয়াম ও সেমি অ্যাক্রিডিটেশন নিতে পারেন। ডাক্তাররা তো করেন অনেক সেমিনার সিম্পোজিয়াম, 5 স্টার হোটেলে করেন, প্রচুর টাকা পয়সা খরচা করেন। সেমি অ্যাক্রিডিটেশন নেবেন, তাহলে আগে শুধু প্রেজেন্টেশনের টপিক, স্লাইড, ফ্যাকাল্টি এটা পাঠাইতে হবে। আমাকে বলেন, আমি করে দেবো, কোনো অসুবিধা নাই। দর্শকের বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।